একটা কথা বলা হয় বারবার, টেস্ট ক্রিকেট নাকি জীবনের শিক্ষা দেয়। আপনার জীবনে যেমন আপস অ্যান্ড ডাউন আছে, সুখ আছে, আবার কষ্ট আছে, টেস্ট ক্রিকেটেও কিন্তু তাই। ঢাকা টেস্টের কথাটাই ধরুন। ঢাকা টেস্টের প্রথম দিন পুরোটাই ছিল বাংলাদেশের, দ্বিতীয় দিন আবার পুরোটাই পাকিস্তানের। ঠিক জীবনের মতো, কখনো সুখ, কখনো কষ্ট। বাংলাদেশ ৩০১ রান নিয়ে খেলতে নেমেছিল, হাতে ছিল ৬টা উইকেট। সেখান থেকে আর মাত্র ১১০ রানের মতো টাইগাররা যোগ করতে পেরেছে। স্কোরবোর্ডে ৪১৩ রানে বাংলাদেশ অল আউট হয়েছে। অথচ আশা করা হচ্ছিল রান হবে ৪৫০, সম্ভব হলে ৫০০। কেন বাংলাদেশ মাত্র ১১০ রানের মধ্যেই অল আউট হয়ে গেল? উত্তরটা দিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন। হ্যাঁ, ও আসলে ওর জায়গা ছাড়ে না। একটা একটা এরিয়াতে মানে কনসিস্টেন্সি সে একই জায়গায় বল করতে পারে, তার এক স্ট্রেংথ। সে সেটা আগেও করেছে। আর এই উইকেটটাতে যেহেতু একটু মুভমেন্ট ছিল, সে সেটা খুব ভালোভাবে কাজে লাগিয়েছে। কালকে আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করছিলাম। আমার মনে হয় যে কালকে খুবই ভালোভাবে হ্যান্ডেল করছে। আজকে হয়তো ব্যাটসম্যান আমাদের খুব বেশি ছিল না, হয়তো দুইটা ব্যাটসম্যান ছিল। তো এই কারণে হয়তো যদি লিটন এবং মুশফিক যদি আরেকটু লম্বা খেলতে পারতো, তাহলে আসলে আমার মনে হয় না যে খুব বেশি মানে আরও কিছু ছিল। মোহাম্মদ আব্বাসের বোলিং এর কাছেই আসলে বাংলাদেশ ব্যাটাররা ধরাশায়ী হয়েছে। অ্যাকুরেট বোলিং করে গেছেন, জায়গা ধরে বোলিং করে গেছেন, রান নিতে দেননি, তাই ব্যাটসম্যানরা আউট হয়েছে। তাহলে প্রশ্ন আসতে পারে, পাকিস্তানি ব্যাটাররা কিভাবে এত ইজিলি রান করলো? বাংলাদেশ পেসাররা তো আরো বেশি ভয়ানক, বাংলাদেশ পেসারদের তো আরো বেশি পেস আছে। তাহলে পাকিস্তান ব্যাটাররা কেন এত সহজেই রান করতে পারছে? কেন তাদের আউট করতে পারছে না বাংলাদেশ পেসাররা? বোলিংটা আমি মনে করি যে আমরা একটু এলোমেলো বল করছি আজকে। যখন দেখবেন যে উইকেটে ঘাস আছে, তখন বলাররা অনেক এক্সাইটেড হওয়ার চান্স আছে। তা আমার মনে হয় যে ওইখানে আমরা ভুলটা করেছি। আমাদের আসলে ভালো জায়গায় মেনটেন করাটা খুব বেশি জরুরি ছিল। একথা অস্বীকার করার উপায় নাই যে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনটা আসলে পাকিস্তানের কাছেই গেছে এবং এই মুহূর্তে সম্ভবত টেস্টটা 50-50 একটা ইকুয়েশনে আছে। কিন্তু দুই দলেরই তৃতীয় দিন নিয়ে আছে বিশেষ পরিকল্পনা। বাংলাদেশ কোচ বলেছেন পেসাররা তৃতীয় দিনে ফিরে আসবে, এখনো বোলারদের অনেক কিছুই করার আছে। অপরদিকে পাকিস্তানও মনে করছে তৃতীয় দিনটা বেশ গুরুত্বপূর্ণ হবে। দেখুন, এই উইকেটে আমার কাছে মনে হয় এখনও বলারদের অনেক কিছু করার আছে, স্পেশালি পেস বোলারদের। আমরা বললাম তো আজকে আমরা যেহেতু একটা সেশন ভালো বল করিনি, এটা ভিজিবল, এটা সবাই বুঝতে পারতেছে যে আমরা আসলে ভালো বল করিনি। তো এটা আসলে ফিক্স করাটা খুব সম্ভব এবং এটা খুব তাড়াতাড়ি করবে, কারণ আমাদের ফাস্ট বোলাররা সবসময় আমাদেরকে ম্যাচ জিতিয়েছে এবং তারা এক্সপিরিয়েন্স, তারা আমার মনে হয় যে তারা কালকে ভালো করবে। We really want to take our batting long and deep. So, as much as runs, we are not thinking about any particular score right now. But as much as we can bat, and if we can bat tomorrow the whole day, and then it will be a very great, interesting day for us. টেস্ট ক্রিকেটের যে নেচার এবং মিরপুরের পিচের যে ইতিহাস, তাতে এতটুকু নিশ্চিত যে টেস্টের তৃতীয় দিনটা হবে খুবই গুরুত্বপূর্ণ। টেস্টের তৃতীয় দিন যদি বাংলাদেশ স্পিনাররা বল ঘোরাতে পারে, তাহলে এই টেস্টের গতিপথই কিন্তু বদলে যেতে পারে। আবার এদিন যদি পাকিস্তান আরো বেশি ছড়ি ঘোরাতে পারে, পাকিস্তান যদি স্কোরবোর্ডে ৫০০-র বেশি রান করে ফেলতে পারে, সেক্ষেত্রে বাংলাদেশ কিন্তু কোণঠাসা হয়ে পড়বে। তাই তৃতীয় দিনই অপেক্ষা করছে সবচেয়ে জমজমাট ক্রিকেট। তৃতীয় দিনই বোঝা যাবে এই ম্যাচ যাচ্ছে কোন পক্ষে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ফয়সাল হাবিব, ওয়ান স্পোর্টস।